দর্শক সবাইকে আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক প্রেজেন্টস প্রমিসেস মনে কথা অনুষ্ঠানে। করোনা ভাইরাস ইতোমধ্যে অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, অনেকে আবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জীবনের সাথে যুদ্ধ করে জয়ীও হয়েছেন। করোনা মহামারী থেকে রক্ষা পেতে এবং করোনা হলে আমাদের কি কি করা উচিত, কিভাবে করোনা মুক্ত হওয়া যায়, এইসব আরও অনেক অজানা বিষয়গুলো জানতে মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনে কথা অনুষ্ঠানের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে করোনাকে জয় করার উপায়। আর এই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তিকে যিনি নিজেও ডাক্তার এবং করোনায় আক্রান্ত হয়ে করোনাকে জয় করেছেন ইতোমধ্যে। তিনি হলেন অধ্যাপক ডক্টর জহিরুদ্দিন আহমদ, মানসিক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট, ইউনাইটেড হাসপাতাল ও প্রমিসেস মেডিকেল লিমিটেড। কেমন আছেন স্যার? ধন্যবাদ, আমরা আছি এখন ভালো, তবে 2 মাস আগে ভালো ছিলাম না, আমি তখন অসুস্থ ছিলাম। তবে আমার একটা কথা হচ্ছে যে করোনা ভাইরাস নিয়ে মানুষ যেরকম ভয় পাচ্ছে, তাদের ভিতরে করোনা অসুখের চেয়ে করোনা আতঙ্কটা বেশি বসে গেছে। এবং এই আতঙ্কটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ করোনা এমন একটা রোগ যেটাকে নিয়ে প্রোটেক্টেড থাকতে হয়। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এই প্রিভেন্টিভ মেজারটাকে আমাদের নিতে হবে। যেমন দেখা গেছে যে সকালবেলা আমি যেটা নিজে করতাম, সকালে ওটা গরম পানি রসুন দিয়ে আদা দিয়ে গার্গিল করতাম, এবং গার্গিল করে প্রয়োজন হলে ওটা আবার খেয়েও ফেলতে পারতাম। আচ্ছা। এবং এটা গলার ব্যথাটা খুব ভালো কাজ করতো। জি, এখন যে পুরোপুরি সুস্থ আছেন স্যার, কিন্তু যখন আসলে এই যে করোনা পজিটিভ এসেছিল আপনার শরীরে, তখন আসলে কিভাবে বুঝতে পেরেছিলেন বা সিমটমস? অ্যাকচুয়ালি আমাদের তো ডাক্তার, আমাদের রোগী দেখতে হয়, রোগী দেখতে গেলে রোগী এক্সামিন করতে হয়, প্রেশার মাপতে হয়। কোনো রোগী থেকে এসে গেছে আর কি, এসে যাওয়ার পরে প্রথমে দেখলাম আমার খুব জ্বর হচ্ছে, একদম বেশ অনেক জ্বর, 3 দিন কন্টিনিউয়াস চললো। তারপর গলা ব্যথা, তারপরে সারা হাত পা ব্যথা। তো আমি তখন টেস্ট করলাম, প্রাভা হেলথ যেটা আছে ওরা এসে আমাকে টেস্ট করলো, টেস্ট করে দেখলো যে হ্যাঁ পজিটিভ। আচ্ছা। যখন পজিটিভ তখন আমাকে একটু সাবধান হতে হলো। আমি হসপিটালে ভর্তি হইনি, আমি বাড়িতেই ছিলাম, আইসোলেটেড ছিলাম, রুমের ভিতরেই থাকতাম। আমার মেয়ে ডাক্তার, আমার ওয়াইফ, দুজনে মিলেই আমার সেবা করতেন। এবং এই সাথে আমি ইভারমেট্রিন, অ্যাজিথ্রোমাইসিন এই ওষুধগুলো খেতাম, তার সাথে অ্যান্টিকোয়াগুলেন্ট খেতাম, তার সাথে জিঙ্ক, ভিটামিন সি এগুলো প্রচুর খেতাম। তার সাথে সাথে আমাদের ওই যে মালটার রস, কমলার রস, লেবুর রস এগুলোও খেতাম। এবং এই জিনিসগুলো সবসময় রেগুলার আমার একটা ফেনোমেনা হিসেবে ছিল। সেই হিসাবে তখন দেখতাম যে আস্তে আস্তে আমি সেরে উঠছি, কিন্তু আমার মানে নেগেটিভ হতে সময় লেগেছে। কারণ 3 সপ্তাহ পরেও যখন আমি ভালো হয়ে গেছি, কিন্তু টেস্ট করে দেখি তখনও পজিটিভ এসেছে। তো আমার 1 মাস লেগেছে, 1 মাসের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। কিন্তু সমস্যা যেটা হয়েছে, জ্বরের পরে আমি খুব উইক হয়ে গিয়েছিলাম, এবং ফিজিক্যালি এত উইক যে আমি হাঁটতে গেলে মাথা ঘুরিয়ে যেত এবং প্রচুর ঘাম হতো। তখন বুঝতাম আমি খুব ফিজিক্যালি খুব উইক। প্রথমে যে ইভারমেট্রিনটা খেলাম 3টা, এটা যদি অ্যান্টিপ্যারাসাইটের ওষুধ, তারপরে অ্যাজিথ্রোমাইসিন খেলাম, অ্যান্টিকোয়াগুলেন্ট খেলাম, জিঙ্ক, ভিটামিন সি এগুলো কন্টিনিউ করেছি। এবং এটা আমার আবার আরেকটা সমস্যা হয়েছিল, কিছুটা মাঝে মাঝে শ্বাসকষ্ট হতো। তখন নেবুলাইজার নিতে হতো। তারপর অক্সিজেন সিলিন্ডার বাসায় এনে রেখেছিলাম, এবং প্রথম দিকে তো 2টা সিলিন্ডার লাগতো, সকালে একটা বিকালে একটা। পরবর্তীতে ঠিক হয়ে আসলো, তখন একটা সিলিন্ডারই হয়ে যেত। তখন আমার ওই অক্সিজেনটা নিতে হতো, নেবুলাইজার নিতে হতো, এবং আলটিমেটলি মেডিসিনের প্রোটেকশনে থাকতাম। যে জিনিসটা যেটা আমার বলার কথা, সেটা হচ্ছে আমাদের দেশের লোকেরা সবাই ভয় পায় যে করোনা হলে কি জানি, করোনা হলে ওই বাড়িতে যাওয়া যাবে না, এটা করা যাবে না, সে মানে তাদেরকে অ্যাভয়েড করতে হবে। ইভেন অনেকের লাশ হাসপাতালে ফেলে আত্মীয় স্বজনরা চলে গেছেন যে ওইটা ধরলেই বোধহয় আবার হয়ে যাবে। এগুলো ভুল ধারণা, এইটা কোনোভাবেই হয় না। খালি যদি আমি নিজের প্রোটেকশনটা নেই, সেই প্রোটেকশনটা হচ্ছে আমি মাস্ক পরে থাকবো, গ্লাভস পরে থাকবো, দরকার লাগলে আমি একটা গাউনের মতো পরে থাকবো, এবং আমি পেশেন্ট হ্যান্ডেল করতে পারবো। এবং পেশেন্ট হ্যান্ডেল করতে পারলে তো কোনো অসুবিধা নাই, কারণ আমার নিজের জীবনে আমি তাই দেখেছি। আমার বাড়িতে আমি, আমার ছেলে, আমার ওয়াইফ, আমার মেয়ে 4 জন ছিলাম।
4 জনের মধ্যে আমি একমাত্র হয়েছি, আর কেউ হয়নি। জি সুতরাং একজন বাড়িতে হলেই যে সবার হবে এটাও একটা ভুল ধারণা। আর একজন হলে যে তাকে হ্যান্ডেল করা যাবে না, তার সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না, এটাও ভুল ধারণা। জাস্ট উইথ প্রোটেকশন পেশেন্ট ট্যাকেল করলে সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে একই সাথে। স্যার এই একটা মাস পরে গিয়ে মানে করোনা যখন আপনার রিকভার করলো তারপরে কি আফটার কোনো ইফেক্ট ছিল? প্রচণ্ড রকম দুর্বল হয়ে গেলাম। জি হাঁটতে গেলে মাথা ঘোরাতো, তারপরে ওই একটু দূর হাঁটলেই ঘামতে থাকতাম। তখন বুঝলাম যে আমি প্রচুর দুর্বল, জি এবং এই দুর্বলতার জন্য আমাকে প্রচুর বিশ্রাম করতে হয়েছে। এবং ওই জুলাই মাসটা পুরো 1 মাস বিশ্রাম নিলাম। অগাস্ট মাস থেকে এখন আবার পেশেন্ট দেখা শুরু করেছে। জি তো সুতরাং এখন আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি যখন যাই আমি ওই মাস্ক ক্যাপ পরে, ওই গাউন পরে প্রোটেকশন নিয়ে যাই। স্যার আমরা যে শুনি যে বয়স্ক মানুষের যখন করোনা হয় তখন আসলে সেটার ঝুঁকিটা বেশি থাকে, মৃত্যু ঝুঁকিটা একটা বেশি থাকে। আপনি তো আসলে এই স্টেজটা পার করে আসছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে এটা আসলে রিকভার করার জন্য কি শুধু কি থাকা বয়স না, দরকার? কেউ যদি এই ধরনের অসুস্থ থাকে, কারো যদি হার্ট ডিজিজ থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি অ্যাজমা থাকে, তারা বেশি এফেক্টেড। কারণ এই জার্মটা, এই যে কোভিড-19, এটা গিয়ে প্রথমে এফেক্ট করে লাংসে এফেক্ট করে তার নিউমোনিয়ার মতন তৈরি করে এবং শ্বাসকষ্ট হয়ে যায়। আর যার আগের থেকেই শ্বাসকষ্ট আছে এটা তার জন্য আরও ক্ষতি। যার আগে থেকে নিউমোনিয়া আছে এটা তার জন্য আরও মারাত্মক অবস্থা। এই শ্বাসকষ্টটা করেই দেখা যায় যে কয়জনই মারা গেছে শ্বাসকষ্টে মারা গেছে। হ্যাঁ, তো সুতরাং এই জিনিসটা প্রোটেকশন করতে হবে, কারণ এর লক্ষ্যই হচ্ছে গিয়ে আমি লাংসে ঢোকা। তো যাতে লাংসে না ঢুকে সেই জন্য আমরা যেটা বললাম যে রসুন দিয়ে, আদা দিয়ে গরম পানি নিয়ে আমরা গার্গল করা, তারপরে ওই ইনহেলেশন করা, এই জিনিসগুলো আমাদের চালিয়ে যেতে হয়েছে রেগুলার, দিনের মধ্যে 2-3 বার করে। আচ্ছা তাতে করে হয়েছে কি গলার মধ্যে আস্তে আস্তে রিলিফ হয়ে গেছে। যখন গলাটা রিলিফ হয়ে গেল তখন বুঝলাম যে আমি ওকে, আই এম প্রোটেক্টেড। তো এই জিনিসগুলো আমাদের সবার জানতে হবে যে আমরা কিভাবে এটা প্রোটেকশন দিতে পারি। আমি ভয় পেলে চলবে না, এবং একদম। ভয়ের কিছু নাই। স্যার এটা যেমন শারীরিকভাবে ক্ষতি করে, শারীরিকভাবে দুর্বল করে ফেলে, মানসিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হ্যাঁ, করে। আপনার ওই সময়টা আসলে মানসিকভাবে কি কি ধরনের ট্রমার মধ্যে দিয়ে গেছে? মানসিক ট্রমাটা হচ্ছে কি, যার মেন্টালিটি দুর্বল, জি যেমন আমি নিজে সাইকিয়াট্রিস্ট, আমি জানি এটা কি হবে, সুতরাং আমি এটা ইজিলি নিয়েছি। জি। কিন্তু অনেকে ইজিলি নেয় না। আমাদেরই এক আত্মীয় আছে যার বাড়িতে গেলে উনি দরজা বন্ধ করে রাখেন, ঢুকতে দেন না, এবং বলে যে না, করোনা বাড়ি থেকে এসছে, আমি ঢুকতে দেবো না। আমরা যদি কোনো খাবার তার বাড়িতে পাঠাতাম, সে 2-3 দিন বাইরে ফেলে রাখতো, বলতো না, ওটা করোনার খাবার আনা যাবে না। এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ফলস আইডিয়া, এগুলো কিছু না, এগুলো সম্পূর্ণ নিজের উপর। আমি যদি যে জিনিসটা খাবো সেটাকে যদি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিই, পরিষ্কার করে আমি খাই। আরেকটা জিনিস আমি আমার হসপিটালেও বলেছি যে তোমরা যখন যে তরকারিগুলো আনবা, ওটা যখন ধোবা, সোডিবাইকার্ব খাবার সোডা, ওইটা দিয়ে যদি ধোও তাহলে দ্যাট উইল বি মোর ফ্রেশ এবং জার্ম ফ্রি হয়ে যায়, এবং তখন দেখা যায় তরকারিগুলো ফ্রেশ হয়ে গেছে। তো সুতরাং এইভাবেই করে যদি প্রোটেকশন নিয়ে আমরা যদি থাকি তাহলে কারো হবে না। আর যদি হয় সেটা হচ্ছে কিছুটা দুর্ভাগ্য বলবো, কেননা এটা এপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক আকারে সারা ওয়ার্ল্ডে এটা ছড়িয়ে গেছে। এবং একটা জিনিস আমরা দেখেছি, আমেরিকা বা ইউরোপের অন্যান্য জায়গায় লোকেদের হয়েছে আর মারা গেছে। তার কারণ তাদের প্রোটেকশনটা কম, ইমিউনিটিটা কম। আমরা সবসময় এখানে ফরমালিনযুক্ত মাছ খাই, ফরমালিনযুক্ত ফল খাই, সুতরাং আমরা আমাদের ভিতরে ইমিউনিটিটা অনেক ডেভেলপ করে গেছে। বিদেশ থেকে একটা লোক যদি আসে, সুইডেন থেকে বা সুইজারল্যান্ড থেকে, একটা দেশি হোক বিদেশি হোক, সে যদি আসার সাথে সাথে তার পেট খারাপ হবে প্রথম, তারপরে জ্বর হবে, সর্দি হবে, নানা রকম অসুখ বিসুখ হয়ে ইভেন তার নিউমোনিয়া হয়ে মারাও যেতে পারে। কিন্তু আমাদের কিছু হচ্ছে না, কারণ উই আর ইমিউন। আরেকটা জিনিস আমাদের ভালো করে জানা উচিত, যে সেটা হচ্ছে আমরা যে ইঞ্জেকশন নেই, বাচ্চা হওয়ার পরে বিসিজি ইঞ্জেকশনটা নেই, এটা খুব ভালো জিনিস। এতে করে আমরা টিবির এগেনস্টে আমরা যেটা জানি যে ইনফেকশন যেগুলি হয়, টি সেলটা প্রোটেকশন করে, এই জন্য হেল্পার টি সেল বলে। এই বিসিজি দেওয়ার পরে হেল্পার টি সেলটা স্টিমুলেট হয়ে যায়, তখন আমাদের শরীরের মধ্যে প্রোটেকশন এসে যায়। যে কারণে দেখা যায় যে পরিমাণে আমাদের দেশের লোক
আর যে পরিমাণে আমরা আনপ্রোটেক্টেড থাকি, আমাদের লাশের স্তূপ পড়ে যাওয়ার কথা রাস্তায়, কিন্তু সেরকম হয় না। যে কয়জন এফেক্টেড হয়েছে তার চেয়ে কম মারা গেছে। জি, সুতরাং এফেক্টেড হলেই যে মারা যাবে নট নেসেসারিলি। যেটা বলছিলাম যে শারীরিকভাবে আসলে তো ক্ষতিগ্রস্ত করে, মানসিকভাবে একটা ট্রমার মধ্যে দিয়ে যায় সেই সময়টা। আপনি নিজে যেহেতু একজন মনোরোগ বিশেষজ্ঞ, সেই সময়টা আসলে নিজেকে কিভাবে মানসিক স্বাস্থ্যের দিকটা কিভাবে লক্ষ্য রেখেছেন? আমি নিজে বই টই পড়েছি, নিজে আলোচনা করেছি, মানে কারোর সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে টেলিফোনে কথা বলেছি, মনটাকে প্রফুল্ল রাখতে চেষ্টা করেছি, সুতরাং আমার কোনো কিছু হয়নি। একটা বড় বিষয় স্যার, ওই সময়টা আসলে পরিবারের সাপোর্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরিবারে আমার সাপোর্ট প্রচুর ছিল এবং আমাদের সাপোর্টের থেকেই আমি এই জিনিসটা বলে এদিক দিয়ে আমি হ্যাপি। তো এরকম প্রত্যেকটা পরিবার যদি তাদেরকে সাপোর্ট দেয় তাহলে পরে তারা ভালোভাবে। এখন তো স্যার রোগী দেখছেন তো, নিশ্চয়ই অনেক করোনা আক্রান্ত ব্যক্তিরাও আসছে আপনার কাছ থেকে সাজেশন নেওয়ার জন্য যে তারা আসলে সেই সময়টা মানসিক স্বাস্থ্যের জায়গাটা কিভাবে ওরা ঠিক তো রাখবে। করোনা হয়ে আসে না, আমার কাছে আসে অন্য কোনো রোগ নিয়ে, কিন্তু তারা হয়তো করোনা এফেক্টেড হয়েছে। আচ্ছা, এই জন্য আমাকে প্রোটেক্টেড থাকতে হয়, আমাকে মাস্ক পরে, ক্যাপ পরে, গ্লাভস পরে থাকতে হয়, তাদেরকে ধরতে গেলে আমাকে গ্লাভস পরে ধরতে হয়। তো এই জিনিসগুলো আমাকে সাবধান থাকতে হয়। আচ্ছা স্যার, আর অনেক কথা বলবো, একটা ছোট বিরতি নিয়ে আসি। শিওর। দর্শক, করোনা ভাইরাস থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তা নিয়ে আরো অনেক আলোচনা করব, তবে তার আগে মার্কেন্টাইল ব্যাংক প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। স্যার, বিরতিতে যাবার আগে আমরা আপনার করোনাকে যুদ্ধ এবং সেই যুদ্ধ থেকে আসলে কিভাবে জয়লাভ করলেন সেই গল্পটা শুনছিলাম। আপনার কাছে নিশ্চয়ই এখন অনেক পেশেন্ট আসছে যারা করোনায় আক্রান্ত এবং তারা আসলে প্যানিক অ্যাটাক হচ্ছে, হয়তো তাদেরকে আপনি আসলে কি ধরনের সাজেশন দিচ্ছেন বা তারা আসলে এই মুহূর্তে কি করছে? আসলে প্যানিক অ্যাটাকটা এমন একটা বিরাট ব্যাপার যে মানুষের অনেক ধরনের ভয় ঢুকে যায়। প্রথম কথা মৃত্যু ভয়, হ্যাঁ, ঘরে টাকা পয়সা হারানোর ভয়, বাড়িঘর হারানোর ভয়, সব কিছু মিলিয়ে এমন একটা জট পাকিয়ে যায় যে তারা নিজেরা এখান থেকে মুক্ত হওয়ার জন্য নানা রকম কিছু করতে চায়। একবার কেউ আসলে তাকে আঁকড়ে ধরতে চায়, আবার কখনো দরজা খুলে বেরিয়ে যেতে চায়, কখনো তারা উপর থেকে লাফ দিতে চায়। অর্থাৎ মোট কথা তারা যে কি করবে দিশেহারা হয়ে, তাদের মধ্যে কি স্যার সুইসাইডাল টেন্ডেন্সি আছে? এক্স্যাক্টলি, সুইসাইডাল মানে কতদিন আমি ঘরে বসে থাকবো। আমি একটা বিদেশি একটা নিউজ টিভিতে দেখছিলাম, 20 তলা উপর থেকে লাফ দিয়ে পড়ে সুইসাইড করেছে। কারণ কয়দিন সে ঘরে থাকবে, ঘরে থাকতে পারবে না, বেরিয়ে যেতে হবে, সেই জন্য এরকম হয়েছে। এবং এটা হয়েছে শুধু প্যানিক অ্যাটাক থেকে। কারণ প্যানিক অ্যাটাকে সে আর বলতে পারে আমি আর বাঁচতে পারবো না, আমার মনে হয় আমি আর বাঁচতে পারবো না, সুতরাং আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই ধরনের একটা আকুতি চলে আসে। কিন্তু এটা হচ্ছে একদম সম্পূর্ণ ফলস জিনিস। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই, এটা কোনো ঘাবড়ানোর কিছু নাই। তবে তাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কাউন্সেলিং, তাদেরকে বোঝানো যে ভাই টেক ইট ইজি, এটা অন্যান্য অসুখের মতোই, এটা ইনফ্লুয়েঞ্জা যেমন হয়, ইনফ্লুয়েঞ্জা হলেও অনেক জ্বর হয়, সার্স এসছে, মার্স এসছে, সুতরাং আমাদের দেশে অনেক ধরনের ইনফ্লুয়েঞ্জা এসছে, সুতরাং এটা চলে গেছে, সুতরাং এটাও চলে যাবে, সুতরাং এটা একটা মেয়াদি ব্যাপার। এখন একটা জিনিস দেখতে পারেন, আগে যেমন ইনফেকশন হতো মারা যেত, এখন কিন্তু ইনফেকশন হলে মারা যায় না। তার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে mRNA ভাইরাস এবং এই ভাইরাসটা মিউটেশন হয়। কতদিন মিউটেশন মানে তার চেহারা বদলায়, অর্থাৎ একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে, তাতে পরে হচ্ছে কি এফেক্টেড যে এইটা সাইনটা একরকম না। একজনের যখন হয়েছে সে যেরকম সাফার করেছে, পরবর্তী জনের যারা হয়েছে সে কিন্তু সেরকম সাফার করছে না, অর্থাৎ তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু তার ক্যারেক্টারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্যে তারা দুর্বল হয়ে যাচ্ছে। যারা আসলে করোনায় আক্রান্ত হচ্ছে, সোসাইটি থেকে কি তাদের জন্য কোনো রকম কোনো স্টিগমা কাজ করছে বা সেই ফ্যামিলির জন্য কোনো রকম কোনো স্টিগমা কাজ করছে? অবশ্যই, কারণ ফ্যামিলি যদি সাপোর্ট না দেয় তাহলে পরে তো প্রবলেম হয়। যার ইনফেকশন হয়েছে, যার জ্বর হয়েছে, সবাই যদি তাকে অ্যাভয়েড করতে থাকে, দূর দূর করতে থাকে, তাহলে সে আরও এফেক্টেড হয়ে যাবে, তখন সে অসহায় হয়ে যাবে। সে ভাবে হ্যাঁ হ্যাঁ আমার কী হলো, আমার তো কেউ নাই। এটা ঠিক না। ফ্যামিলি দে শুড গিভ এ সাপোর্ট,
যে না তোমার কোনো হয়নি, এটা অসুখ ভালো হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমাদের যে প্রথম কথা হচ্ছে যে সামাজিক মানসিক এই দিকটা আমাদের বুঝতে হবে। যে কারণে আমাদের যেটা প্রত্যেকটা কথা হয় কাউন্সেলিং, বোঝানো, তাদেরকে জিনিসটা এক্সপ্লেইন করা। এখন আমি যদি একটা এক্সাম্পল, একটা গরু, একজনকে বললাম একটা গরু আসছে, সে গরু সম্বন্ধে কিছু জানে না, সুতরাং সে জানবে না তো গরুটা কেমন। কিন্তু তাকে যদি আমরা এক্সপ্লেইন করি যে এটা গরুটা এরকম হয়, 4টা পা থাকে, শিং থাকে, শান্ত স্বভাবের, গৃহপালিত, তাহলে পরে তখন সে একটা স্বাভাবিক এসে যাবে। তেমনি এই অসুখটা নিয়েও আমরা যদি আলোচনা করি যে এটা একটা ভাইরাস অসুখ, এটা রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে এবং সেখান থেকে ইনফেকশন হয়, সুতরাং তাদের ঠান্ডা হয়, এটার জন্য অত চিন্তা না, ওই দিকটা প্রোটেকশন নিলেই এটা ঠিক হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে তো স্যার আমাদের আতঙ্ক কাজ করছে অবশ্যই, কিন্তু এখন আসলে বাংলাদেশের যে সিনারিও, সবাই যেভাবে বের হচ্ছে এবং আসলে সেরকম কোনো প্রোটেকশন নিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আসলে আতঙ্কগ্রস্ত এটা আসলে প্রমাণ করারও কিন্তু কোনো জায়গা নেই। একটা সমস্যা হয়েছে যে আমরা যারা রেগুলার টিভি দেখছি বা রেডিও শুনছি বা ফোনে কথা ডিরেকশন পাচ্ছি, তারা আমরা শহরের লোকরা প্রোটেক্টেড নিচ্ছি, কিন্তু গ্রামের লোকরা কিন্তু কোনো প্রোটেকশন নিচ্ছে না। আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, নারায়ণগঞ্জে, নরসিংদী, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, গিয়ে দিয়ে একটা লোকও কেউ মাস্ক পরেনি, এবং তারা একসাথে দল বেঁধে গলা ধরে গল্প করছে, বাজারে যাচ্ছে, ট্রান্সপোর্টে যাচ্ছে, পাবলিক সোশ্যাল গ্যাদারিং গুলো কিন্তু আসলে আটকানো সম্ভব হচ্ছে না। কারণ আমাদের দেশ হচ্ছে হাইলি ডেন্সলি পপুলেটেড। আমাদের দেশে এত লোক সংখ্যা যে আমরা একটা ঘরে আমরা 5 থেকে 7 জন থাকি। সুতরাং আমরা ন্যাচারালি যে আইসোলেটেড থাকবো সেই উপায় নাই। সুতরাং আমরা যদি তাদেরকে বলি যে তোমরা আলাদা আলাদা থাকো, আমরা কি করে করব? দেশটা এতটুকু, কিন্তু মানুষ তো প্রচুর, তো কাজে আইসোলেট থাকার উপায় নেই। এই কারণে লোকেরা ড্যাম কেয়ার ভাব চলে এসছে এবং ওরাও প্রোটেকশন নিচ্ছে না, বলে মারা গেলে মারা যাবো, এইরকম একটা। আমরা তো আসলে স্যার আস্তে আস্তে নিউ নর্মাল লাইফে চলে আসছি। আমাদের ঘর বাড়ি কিন্তু নিজেদের শরীরের যেরকম একটা প্রোটেকশনের ব্যাপার আছে, সেরকম ঘর বাড়ির প্রোটেকশনের একটা ব্যাপার আছে। সেটা আসলে কিভাবে করা যায় করোনা থেকে? ঘরে যদি আমাদের যে জিনিসটা দরকার ভেন্টিলেশন, আমরা যদি সাফোকেটেড করে রাখি ঘর, সেটা প্রবলেম। উই মাস্ট হ্যাভ দ্য ভেন্টিলেশন। আমরা প্রত্যেকটা দরজা জানলা খুলে দেব এবং এটা হয়ে যাবে। একটা জিনিস আছে যে সিক বিল্ডিং সিনড্রোম বলে একটা রোগ আছে, যেটা যদি বেশি দরজা জানলা বন্ধ করে রাখি, সেই বাড়ি তাড়াতাড়ি ড্যাম্প হয়ে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সমস্ত জার্ম সেখানে এসে ঢুকে। সেই জন্য আমরা ওই ওয়েল ভেন্টিলেটেড রাখবো। আর বিশেষ করে শিশুরা যেসব রুমে থাকে, বাচ্চারা, সেই রুমগুলো ওয়েল ভেন্টিলেটেড করা উচিত। আলো যাতে আসে প্রচুর, বাতাস যাতে আসে এবং রোদের আলো আসে, সেরকম জিনিসগুলো দেখা দরকার। এই বাচ্চাদেরকে আমরা এই যে করোনার মধ্যে যদি বাচ্চাদের কম হয়, কিন্তু বাচ্চাদের হলে কিন্তু আবার একটু বাড়াবাড়ি হয়ে যায়, কারণ বাচ্চাদের ইমিউনিটি লেভেলটা কম। যেহেতু বৃদ্ধদের এবং বাচ্চাদের তারাই বেশি প্রণ থাকে ইনফেকশনের জন্য, সে কারণে আমাদের একটু দেখতে হবে। আরেকটা জিনিস দেখা গেছে যে মহিলারা কিন্তু মারা যায় কম। 10 জন লোক মারা গেলে 2 জন বা 4 জন মহিলা মারা যায়। সুতরাং তাহলে মানে মহিলাদের ভিতরে প্রোটেকশনের ক্ষমতা বেশি। কেন জানেন? মহিলাদের কিছু হরমোন আছে, যে হরমোনটা আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছেন যে মহিলাদের প্রোটেকশন দেওয়ার জন্য। এই জন্য দেখা যায় মানে এমনিতে আমাদের দেশে একটা স্টাডি নেওয়া হয়েছিল, বিধবাদের সংখ্যা বেশি, তার মানে হাজব্যান্ড মারা গেছে কিন্তু ওয়াইফরা রয়ে গেছে। তো সেরকম ছেলেরা মারা যাচ্ছে, মেয়েরা কম মারা যাচ্ছে। স্যার, বাচ্চাদের এবং বয়স্কদের আসলে ইমিউন সিস্টেমটা ডেভেলপ করার জন্য আসলে কি কি করা উচিত? আমাদের যে প্রথম কথা একটা বলেছিলাম যে বিসিজি একটা আমরা দেই, যে প্রাইমারি ভ্যাকসিনগুলো যেগুলো দেই, এইটা দিতে হয়। তাছাড়া যাদের অ্যাজমা আছে তাদের জন্য আমরা একটা মাসে একটা করে ইঞ্জেকশন দেই। এইরকম দিয়ে প্রোটেকশন দিয়ে রাখতে পারি। একটা জিনিস জানবেন, আগে আমরা যখন স্কুলে ছিলাম পাকিস্তান পিরিয়ডে, তখন দেখতাম মানুষের, আমাদের দেশের গড় আয়ু ছিল 27 বছর এবং সেটা এসে 65 বছর, এখন এসছে 72 বছর। তার মানে আমরা শিশু মৃত্যুর হারটাকে বাঁচিয়ে ফেলেছি, সেই জন্য গড় আয়ু আমাদের বেড়ে গেছে। সুতরাং আমরা যদি ওই শিশুদের প্রোটেকশনটা দিতে পারি, তাহলে পরে দেখা যাবে এই রোগটাও চলে যাচ্ছে। আর এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে ইনফ্লুয়েঞ্জার যে টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা বিভিন্ন রকম চেঞ্জ হয়ে যাচ্ছে। এই মানে আমাদের কি কোভিড-19 বা করোনা ভাইরাসটা কিন্তু ইনফ্লুয়েঞ্জারটাও অনেক কম দুর্বল, অনেক লেস স্ট্রং আর কি। মানে ওই ইনফ্লুয়েঞ্জার জার্মটা অনেক বেশি স্ট্রং।
জি সেই তুলনায় আমাদের এত ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, কোভিডকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ স্যার এটা কোভিড পরবর্তী সময়টাতে মানুষের মানসিক স্বাস্থ্যের একটা বড় রকমের ঝুঁকি থেকে ক্ষতি যাবে। করে। সেটা হচ্ছে ওই যে এক নম্বর হচ্ছে যে তাকে দুর্বল করে দিচ্ছে, তার ফলে সে সবসময় বলে যে আমি বিছানাতে উঠতে পারবো না, আমাকে ধরে উঠাও, আমাকে এই করো সেই করো। তো সে একটা মানুষের সাপোর্ট চায়, এই সাপোর্টটা একটা বড় সমস্যা। 2 নম্বর কথা হচ্ছে যে তার অ্যাপেটাইট নষ্ট হয়ে যায়, জি ক্ষুধা কমে যায়, ক্ষুধামন্দ, সেই কারণে তার একটা প্রবলেম হচ্ছে। এই কারণে দেখা গেছে যে এই জিনিসটা ভয় পাওয়ার কিছু নাই, তাদেরকে সাইকোলজিক্যাল যে কাউন্সেলিং, এই কাউন্সেলিংটা খুব জরুরি দরকার। যে কারণে আমি বলেছি প্রত্যেকটা রোগের জন্য কিন্তু কাউন্সেলিং দরকার হয়। হ্যাঁ, যে কোনো জ্বর, ইভেন কোনো জ্বর হলেও দেখা গেল সে কান্নাকাটি শুরু করেছে, মাকে ডাকা শুরু করেছে, তার মানে যে কোনো অসুখই হোক না কেন, ডিজিজ যেটাকে আমরা বলি, ডিজিজ মানে ওই ইজটা নষ্ট হয়ে যায়। তো তাতে আসলে প্রফেশনাল কাউন্সেলিংটা কতটুকু জরুরি বা সেটা নেওয়া কতটুকু প্রয়োজন বলে মনে করছেন একজন করোনা আক্রান্ত ব্যক্তির জন্য বা করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের জন্য? কাউন্সেলিং করা দরকার জি। প্রত্যেকটা পেশেন্টকেই, যে কোনো রোগী হোক। শুধু যে করোনা হবে তাই না, প্রত্যেকটা রোগে, কারণ প্রত্যেকটা রোগের অসুখেই মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। একটা অপারেশনের রোগী যখন অপারেশন করবে, তাকে যদি গিয়ে বলে কেমন আছেন, দেখা যাবে সে কাঁপতেছে, তোতলাচ্ছে, কারণ অপারেশনের জন্য ভয় পাচ্ছে। সুতরাং তাকেও কাউন্সেলিং করতে হবে যে আপনি মানে ফিজিক্যালি পাশাপাশি আসলে মেন্টালি সে অনেক উইক হয়ে যায় দরকার। এবং এইটাই নিয়ম। আমাদের দেশে এটা খুব কম হয়, সেই জন্য আমাদের দেশের লোকেরা খুব বেশি রকম সাফার করে। বিদেশে যে স্কুল থেকেই তাদের স্কুল সাইকোলজিস্ট থাকে, এবং তারা স্কুল থেকেই ছেলেদেরকে বিল্ড আপ করে দেয়, এবং যে তোমরা এই জিনিসে ভয় পাবা না। এই যে স্যার প্যান্ডেমিকটা চলে যাওয়ার পরে আমাদের মানসিক স্বাস্থ্যের একটা বড় রকম ঝুঁকির জায়গা থেকে যায়, তো সেই ঝুঁকির জায়গাতে আমরা যেন না যাই, সেটার প্রোটেকশন হিসেবে একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনারা আসলে কোনো রকম কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? হ্যাঁ, উদ্যোগ নিয়েছি, এবং এই আমাদের যে সঙ্গে সাইকিয়াট্রিস্টের সাথে সাইকোলজিস্টরাও কাজ করে। জি, আমরা সাধারণত একটা টিম, একজন সাইকোলজিস্ট কাজ করে, এবং এই সাইকোলজিস্টকে বলা হয় যে তুমি এর পরবর্তীতে বুঝিয়ে দিবা যে তুমি এটা ঘাবড়ানোর কিছু নাই, আপনি সুস্থ হয়ে যাবেন, স্বাভাবিক হয়ে যাবেন, এবং এটা একটা অসুখের পরে প্রত্যেকেরই এরকম হয়। শুধু করোনা কেন, যে কোনো অসুখের পরে মানুষ দুর্বল হয়ে যেতে পারে। ইনফ্লুয়েঞ্জার পরে দুর্বল হয়ে যেতে পারে, টাইফয়েডের পরে দুর্বল হতে পারে, তাই না, টিবির পরে দুর্বল হতে পারে। প্রত্যেকটা অসুখের পিছিয়ে মানুষ দুর্বল হয়ে যেতে পারে। সুতরাং প্রত্যেকটা রোগের জন্য কাউন্সেলিং দরকার, প্রত্যেকটা রোগের জন্য তাদেরকে মেন্টাল সাপোর্ট দরকার, যে না আপনার এটা কোনো ভয়ের কিছু নাই, আপনি ইউল বি অল রাইট, যেন তারা অতি দ্রুত সেটা কভার করতে পারে। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের আজকে আয়োজনে আসার জন্য, এত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাকে এখানে ডাকার জন্য। দর্শক, যখন কোনো মহামারী পৃথিবীতে হানা দেয় তখন কেউ রেহাই পায় না সেই মহামারী থেকে। ছোট বড় সব বয়সের মানুষ করোনা আক্রান্ত হয়েছে, আবার অনেকে সুস্থতা লাভ করেছেন। আমাদের আজকের অতিথি, যিনি একজন ডাক্তার হয়েও করোনার সাথে কিভাবে যুদ্ধ করতে হয় তা দেখলেন। আসুন আমরা আজকের পর্ব থেকে শিক্ষা নেই, স্বাস্থ্যবিধি মেনে চলি, সরকারি নির্দেশনা মেনে করোনাকে পরাস্ত করি। মোট কথা, নিজেকে রক্ষা করতে নিজেই সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, তবেই আমরা করোনা যুদ্ধে জয়ী হতে পারবো। আসুন মনোবল না হারিয়ে, আতঙ্কিত না হয়ে দেশকে করোনা মুক্ত করতে এই যুদ্ধে সকলেই শরিক হই। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন এবং নিজেকে অবশ্যই করোনা মুক্ত রাখতে সচেতন থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.